হ্যালো স্টুডেন্টস, আমি শোভনা। ওয়েলকাম টু মাই চ্যানেল কমার্স কগনিশন। এই ভিডিওতে আজকে যেটা আলোচনা করব সেটা হচ্ছে তোমাদের ক্লাস 11-এর ট্যাক্সেশনের লেকচার 8। আগের পার্টগুলোর লিঙ্ক তোমরা ডেসক্রিপশনে পেয়ে যাবে অথবা উপরে আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারবে। তো আজকে কি হবে? আজকে হচ্ছে প্র্যাকটিক্যাল প্রবলেমস অন রেসিডেন্সিয়াল স্ট্যাটাস অ্যান্ড ইনসিডেন্স অফ ট্যাক্স হবে, যার মধ্যে অলরেডি রেসিডেন্সিয়াল স্ট্যাটাস কি এবং কিভাবে সেটা ক্যালকুলেট করবে তার উপর প্র্যাকটিক্যাল প্রবলেম এবং থিওরি দুটোই আমি করিয়ে দিয়েছিলাম। এবং ইনসিডেন্স অফ ট্যাক্স যেটা ছিল তারও যা যা কিছু নিয়ম ছিল বা ক্রাইটেরিয়া ছিল বা যে যে ক্ষেত্রে আমরা ক্যালকুলেট করছিলাম সেইগুলোও আমি আগের পার্টে বলে দিয়েছিলাম। যারা দেখোনি অবশ্যই সেটা দেখে নিও। এবং আজকের পার্টে যেটা করাবো সেটা হচ্ছে এই ইনসিডেন্স অফ ট্যাক্সের ওপরই প্র্যাকটিক্যাল প্রবলেমস। তো ভিডিওটা অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং যারা যারা প্রথমবারের জন্য চ্যানেলটি দেখছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। এবং যদি তোমাদের কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় বা তোমাদের কোনো কোয়ারিজ থাকে বা কোয়েশ্চেন থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো। তাহলে শুরু করে দিচ্ছি আজকের টপিক, প্র্যাকটিক্যাল প্রবলেমস অন ইনসিডেন্স অফ ট্যাক্স। তাহলে দেখো যে প্রবলেমটা নিয়েছি সেটাতে কি বলা হয়েছে। ফার্স্ট বলছে রাহুল হ্যাজ দ্য ফলোয়িং ইনকাম ডিউরিং দ্য প্রিভিয়াস ইয়ার এন্ডেড 31st March 2020। প্রথম লেকচারেই আমি অ্যাসেসমেন্ট ইয়ার, প্রিভিয়াস ইয়ার এই কনসেপ্টগুলো ক্লিয়ার করিয়ে দিয়েছিলাম। তাহলে এখানে কি বলা হচ্ছে? প্রিভিয়াস ইয়ার 31st March 2020, তার মানে প্রিভিয়াস ইয়ার কত আছে? 2019-20, ঠিক আছে। এবং এখানে অ্যাসেসমেন্ট ইয়ার তাহলে আমাদের কি আছে? 2020-21, ঠিক আছে। তাহলে এবার দেখে নিই ট্রানজাকশন কী কী আছে। তো ফার্স্ট দেখো দিয়েছে স্যালারি রিসিভড ইন ইন্ডিয়া ₹12,000। তাহলে কি আছে একটা একটা করে আমি বলছি, বুঝতে থাকো। এখানে ফার্স্ট কি করতে দিয়েছে দেখো, বলেছে ইউ আর রিকোয়ার্ড টু কম্পিউট হিজ টোটাল ইনকাম ফর দ্য অ্যাসেসমেন্ট ইয়ার 2020-21 ইফ হি ইজ আ রেসিডেন্ট অ্যান্ড অর্ডিনারিলি রেসিডেন্ট বাট নট অর্ডিনারিলি রেসিডেন্ট এবং নন রেসিডেন্ট। তাহলে আমাকে তিনটে ক্ষেত্রেই দেখতে হবে তার টোটাল ইনকাম কি হচ্ছে এই ট্রানজ্যাকশনগুলো যদি সে করে থাকে, ঠিক আছে। তাহলে আমরা কি করব? স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা ট্রানজ্যাকশনের এগেনস্টে আমাদের ইনসিডেন্স অফ ট্যাক্স কী ছিল সেটা আমাদেরকে ভাবতে হবে এবং সেই অনুযায়ী যে অ্যামাউন্টগুলো এখানে দেওয়া হয়েছে সেগুলো আমাকে পুট করতে থাকতে হবে। এইভাবেই প্রবলেমটা সলভ হবে। তাহলে আমি স্টেপ বাই স্টেপ এক একটা ট্রানজ্যাকশনে আসি। ফার্স্ট কি বলা হচ্ছে? স্যালারি রিসিভড ইন ইন্ডিয়া ₹12,000। তাহলে এর মানেটা আগে বুঝতে হবে। কি বলা হচ্ছে? যে ভারতে হচ্ছে স্যালারি বা বেতন পাচ্ছে, ঠিক আছে। তাহলে ফার্স্ট পয়েন্ট ইনসিডেন্স অফ ট্যাক্সে তোমরা কি পেয়েছিলে? যদি কোনো আয় ভারতে উদ্ভূত হয় তাহলে সেটা যে কোনো ধরনের রেসিডেন্সিয়াল স্ট্যাটাসের ক্ষেত্রে সেটা ট্যাক্সেবল হবে। এবারে টেবিলে আসি। তাহলে এই স্টেটমেন্টে আমরা ফার্স্ট কি লিখবো? কম্পিউটেশন অফ ট্যাক্সেবল ইনকাম অফ মিস্টার রাহুল, যেহেতু এখানে প্র্যাকটিক্যাল প্রবলেমে এই নামটাই দেওয়া হয়েছে, ফর দ্য অ্যাসেসমেন্ট ইয়ার 2020-21। লেফট সাইডে আমাদের কি থাকবে? নেচার অফ ইনকাম বা আয়ের প্রকৃতি, ঠিক আছে। এবং রাইট হ্যান্ড সাইডে আমাদের কি থাকবে? রেসিডেন্সিয়াল স্ট্যাটাস, যেখানে তিনটে ক্যাটাগরি, রেসিডেন্ট অ্যান্ড অর্ডিনারিলি রেসিডেন্ট বাট নট অর্ডিনারিলি রেসিডেন্ট এবং নন রেসিডেন্ট। তাহলে প্রথম যেটা আছে কি বললাম? ইনকাম, যেটা স্যালারি রিসিভড ইন ইন্ডিয়া। তাহলে কি বলা হচ্ছে? যে ভারতে প্রাপ্ত হয়েছে বলে বিবেচিত আয়, তিনজনের ক্ষেত্রেই ট্যাক্সেবল। তাহলে 12,000 আমি তিনটে কলামেই লিখে দেবো, ঠিক আছে। এবার আসি হচ্ছে সেকেন্ড ট্রানজ্যাকশনে। ইনকাম ফ্রম হাউস প্রপার্টি ইন ইন্ডিয়া ₹15,000। তাহলে কোনো একটা হাউস প্রপার্টি যেটা হচ্ছে ভারতে আছে সেটা থেকে কোনো ইনকাম, তাহলে এটার ক্ষেত্রে আমাদের সেকেন্ড পয়েন্ট আসছে টেবিলের, যেটা ইনসিডেন্স অফ ট্যাক্সে শিখিয়েছিলাম, কি কোনো আয় যদি ভারতে উদ্ভূত হয়েছে বলে বিবেচিত হয়, ঠিক আছে, সেটাও হবে কিন্তু তিনজনের ক্ষেত্রেই ট্যাক্সেবল। তাহলে এক্ষেত্রেও ইনকাম ফ্রম হাউস প্রপার্টি ইন ইন্ডিয়া 15,000টা তিনটে ক্যাটাগরিতেই আমাদের ট্যাক্সেবল ইনকামের আন্ডারে চলে আসবে। তাহলে এখানে কি হলো? ইনকাম ফ্রম হাউস প্রপার্টি 15,000 তিনটে কলামে আমি বসিয়ে দিলাম। এবারে আসি হচ্ছে থার্ড ট্রানজ্যাকশন। কি বলা হচ্ছে? অ্যামাউন্ট ব্রট ইনটু ইন্ডিয়া আউট অফ পাস্ট আনট্যাক্সড প্রফিটস আর্নড ইন জার্মানি। ভালো করে বোঝো আগে বাংলাটা কি বলা হচ্ছে। বলা হচ্ছে যে কোনো একটা ইনকাম কোথায় উদ্ভূত হয়েছে? আর্নিংটা হচ্ছে জার্মানিতে, ঠিক আছে, এবং পরবর্তীকালে হচ্ছে ভারতে পাঠানো হয়েছে। ব্রট ইনটু ইন্ডিয়া আউট অফ পাস্ট আনট্যাক্সড প্রফিট। যদি এরকম ধরনের কোনো ইনকাম থাকে যেটা উদ্ভূত হচ্ছে ভারতের বাইরে এবং পরবর্তী সময়ে ভারতে প্রেরণ করা হচ্ছে, তাহলে কি বলেছিলাম? সেটা যে কোনো ধরনের রেসিডেন্সিয়াল স্ট্যাটাসের ক্ষেত্রে সেটা করযোগ্য হবে না। তাহলে এখানে যে ₹20,000 আছে সেটা তিনজনের ক্ষেত্রেই নট ট্যাক্সেবল হবে। সেই কারণে আমরা কি করব?
থার্ড ট্রানজ্যাকশনের এগেইনস্টে আমরা 3টে কলামেই নীল বসালাম। ঠিক আছে, বোঝা গেছে? তাহলে কি আছে, যদি কোনো রকম আয় ভারতের বাইরে হয়েছে এবং পরবর্তীকালে ভারতে প্রেরণ করা হয়েছে, তাহলে সেটা 3 জনের ক্ষেত্রেই নট ট্যাক্সেবল হবে। এরপরের ট্রানজ্যাকশনে আসি, ইনকাম ফ্রম বিজনেস ইন বাংলাদেশ বিং কন্ট্রোলড ফ্রম ইন্ডিয়া। দুটো ক্ষেত্র আমি বলেছিলাম যেখানে কন্ট্রোলটা এবং যেটা ইনকাম উদ্ভূত হচ্ছে দুটোই ভারত থেকে বা ভারতের বাইরে থেকে, দুটো সিচুয়েশন ছিল। এখানে কি বলা হচ্ছে, ইনকাম ফ্রম বিজনেস ইন বাংলাদেশ, তাহলে বিজনেসটা কোথায়, বাংলাদেশে, ভারতের বাইরে, বাট কন্ট্রোলড ফ্রম ইন্ডিয়া, কিন্তু ভারত থেকে তার কন্ট্রোলটা আছে। তাহলে কোনো আয় যদি ভারতের বাইরে থেকে উদ্ভূত হয় কিন্তু সেই বিজনেসটার কন্ট্রোল যদি ইন্ডিয়াতে থাকে, তাহলে সেক্ষেত্রে কি হয়, প্রথম দুটো ক্যাটাগরি অর্থাৎ রেসিডেন্ট অ্যান্ড অর্ডিনারিলি রেসিডেন্ট এবং রেসিডেন্ট বাট নট অর্ডিনারি রেসিডেন্ট দুজনের ক্ষেত্রে ট্যাক্সেবল হবে, কিন্তু যদি কেউ নন রেসিডেন্ট হয় তাহলে তার ক্ষেত্রে সেটা হয়ে যাবে নট ট্যাক্সেবল। তাহলে এখানে যেটা আছে ₹10,000 সেটা হচ্ছে ফার্স্ট দুটো কলামের ক্ষেত্রে আমার ট্যাক্সেবল হচ্ছে এবং নন রেসিডেন্টের ক্ষেত্রে আমার নীল থাকছে। ঠিক আছে, এখানে বোথ বেঙ্গলি ইংলিশ দুটোই দেওয়া আছে, যে যেটাতে লিখবে সে সেটা নোট করে নিও। ঠিক আছে, এর পরের ট্রানজ্যাকশন, লাস্ট ট্রানজ্যাকশনে আসি, কি বলা হচ্ছে, ডিভিডেন্ড রিসিভড ইন লন্ডন ফ্রম ব্রিটিশ কোম্পানি আউট অফ হুইচ ₹5,000 ওয়াজ রেমিটেড টু ইন্ডিয়া। তাহলে এক্ষেত্রে কি আছে, ইনকামটা রিসিভ হচ্ছে কোথায়, লন্ডনে, অর্থাৎ ভারতের বাইরে, এবং যে কোম্পানিটা সেটাও হচ্ছে ব্রিটিশ কোম্পানি। তার মানে কি আছে, কন্ট্রোলও বাইরে এবং যেটা আয় উদ্ভূত হচ্ছে সেটাও বাইরে। তাহলে দুটোই, অর্থাৎ ইনকাম যেখানে অ্যারাইজ হচ্ছে এবং কন্ট্রোল, বিজনেসের কন্ট্রোল, দুটোই যদি ভারতের বাইরে হয়, সেক্ষেত্রে শুধুমাত্র হচ্ছে যে রেসিডেন্ট এবং অর্ডিনারিলি রেসিডেন্ট অর্থাৎ আবাসিক এবং সাধারণ আবাসিক, সেই শুধুমাত্র কিন্তু অর্থাৎ সেই ইনকামটা তার ক্ষেত্রেই শুধুমাত্র ট্যাক্সেবল হবে, বাকি দুজনের ক্ষেত্রে কিন্তু হবে না বলেছিলাম। ঠিক আছে, তাহলে এখানে যে 25,000 দেওয়া হয়েছে সেটা শুধুমাত্র ফার্স্ট কলামেই আমরা লিখব, বাকি দুটো আমাদের নীল থাকবে। এবং এখানে যে 5,000টা দেওয়া হয়েছে এটা এখানে অমিট করতে হবে, এটার কোনো ট্রানজ্যাকশন এখানে পাস হবে না। ঠিক আছে, তো এখানে 25,000 আমি কি করলাম, শুধু ফার্স্ট কলামে লিখলাম, বাকি দুটো নীল। তাহলে এবার কি আছে, টোটাল আমি করে দেবো রেসিডেন্ট অ্যান্ড অর্ডিনারিলি রেসিডেন্ট, রেসিডেন্ট বাট নট অর্ডিনারিলি রেসিডেন্ট এবং নন রেসিডেন্ট, তিনটের ক্ষেত্রে আমি টোটাল করে দেবো। তাহলে টোটাল আমার এলো হচ্ছে ফার্স্ট কলামে 62,000, সেকেন্ড কলামে 37 এবং নন রেসিডেন্টের কলামে 27,000। তাহলে এই যে ইনকামটা আমরা পেলাম সেটা কি ইনকাম, সেটা হচ্ছে গ্রস টোটাল ইনকাম। ঠিক আছে, এই গ্রস টোটাল ইনকাম থেকে যদি আমরা কোনো ডিডাকশন আন্ডার সেকশন 80C থেকে 80U অবধি কোনো ডিডাকশন আমরা বাদ দিই, তবেই আমরা কিন্তু পাবো হচ্ছে আমাদের টোটাল ইনকাম। যেহেতু কোয়েশ্চেনে কোনো রকম ডিডাকশনের কথা উল্লেখ নেই, সেই কারণে এখানে আমাদের গ্রস টোটাল ইনকাম এবং টোটাল ইনকাম দুটো ইকুয়াল হলো। যদি ডিডাকশনের কথা উল্লেখ থাকতো সেটা কিন্তু আমাদেরকে বাদ দিতে হতো, তবেই কিন্তু আমরা টোটাল ট্যাক্সেবল ইনকাম পেতাম, যেটা আমাদেরকে এখানে চাওয়া হয়েছে। সেই কারণে এখানে যেহেতু কোনো ডিডাকশন দেওয়া নেই, সেই কারণে আমাদের গ্রস টোটাল ইনকামই টোটাল ইনকাম হিসেবে এখানে গণ্য হবে। সো স্টুডেন্টস, আজকের পার্টে যে প্র্যাকটিক্যাল প্রবলেমটা সলভ করিয়ে দিলাম, আশা করি তোমরা বুঝতে পারবে। যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো। এবং এখানে একটা জিনিস আমি বলে রাখি, সেটা হচ্ছে যে এখানে কিন্তু প্র্যাকটিক্যাল প্রবলেমসে অ্যাজ ইট ইজ যেরকম করানো হবে সেরকমই যে দেওয়া থাকবে তার কিন্তু কোনো মানে নেই। যেটা তোমাদের সবসময় মনে রাখতে হবে সেটা হচ্ছে যে ফরম্যাটটা বা যে ছকটা আমি আগের দিন করিয়েছিলাম, যে কোন কোন ক্রাইটেরিয়াতে বা নেচার অফ ইনকাম কেমন থাকলে কার ক্ষেত্রে ট্যাক্সেবল হচ্ছে কার ক্ষেত্রে হচ্ছে না, সেটাই কিন্তু এখানে মাথায় রাখতে হবে। যা করালাম সেই হিসেবেই কিন্তু প্রবলেম বা প্র্যাকটিক্যাল প্রবলেম হচ্ছে কোয়েশ্চেনে থাকবে, এরকম কিন্তু কোনো মানে নেই। ঠিক আছে, তো তোমরা অবশ্যই জিনিসটা বুঝে এবং যেটা প্রবলেমসে দেওয়া থাকবে সেটা বোঝার আগে চেষ্টা করবে যে কি বলা হয়েছে, সেই হিসেবে তোমরা ট্যাক্সেবল কি নট ট্যাক্সেবল আইডেন্টিফাই করে নিও। তো ভিডিওটি অবশ্যই লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো এবং যারা যারা প্রথমবারের জন্য চ্যানেলটি দেখছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটি প্রেস করো ভিডিওগুলোর লেটেস্ট আপডেটের নোটিফিকেশন সবার প্রথম পাওয়ার জন্য। দেখা হবে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।